নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। আফগানিস্তানে থাকুক আমেরিকান সেনা, বলবে দিল্লি। বিদেশেও ভিত্তি স্থাপন করল বিজেপি। তামিল ব্যবসায়ীর হাত ধরে শ্রীলঙ্কায় ফুটল পদ্ম ফুল। অন্ধকারে আলোর দিশা, করোনার বর্ষপূর্তিতে আশাবাদী বাইডেন। সেনা আক্রমণ অব্যাহত, মায়ানমারের সেনার গুলিতে নিহত আরও 9। টিকা নিয়েও বাংলাদেশে মৃত্যু করোনায়, প্রশ্ন উঠছে কার্যকারিতা নিয়ে। দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত প্রাক্তন ব্রাজিল প্রেসিডেন্ট, পুনরায় কড়া ভাষায় আক্রমণ বোলসোনারোকে। চলে আসি বিস্তারিত খবরে। আফগানিস্তানে থাকুক আমেরিকান সেনা, বলবে দিল্লি। জো বাইডেন সরকারের নতুন কাবুল নীতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক দফা কথা হয়েছে। এই মাসের শেষে আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন আসছেন ভারতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে তার বৈঠকে উঠবে কাবুল প্রসঙ্গ। আফগানিস্তানের পুনর্গঠন এবং শান্তি ফেরানোর ক্ষেত্রে নতুন আমেরিকান জামানায় ভারতের ভূমিকা নিয়ে এই আলোচনা মোদী সরকারের কাছে গুরুত্বপূর্ণ তো বটেই, পাশাপাশি আফগানিস্তানকে কেন্দ্র করে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ায় সন্ত্রাসবাদের বিষয়টিও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একই রকম গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছে বিদেশ মন্ত্রক। এক্ষেত্রে আমেরিকা কোন পথে চলবে সেদিকে সতর্ক নজর রাখা হচ্ছে। বাইডেন যে কাবুল সমস্যার আশু সমাধান চাইছেন সে ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত ওয়াশিংটনের কাছ থেকে পাওয়া গিয়েছে। তার নতুন শান্তি পরিকল্পনার প্রথমেই যেটা রয়েছে তা হলো ট্রাম্প সরকারের ঘোষণা মাফিক 1 মের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহার না করে সেখানে ন্যূনতম আমেরিকান সেনার উপস্থিতি বহাল রাখা। সূত্রের খবর, ভারতের তাতে পূর্ণ সমর্থন রয়েছে। তালিবান নেতৃত্বের দেওয়া হিংসা কমানোর প্রতিশ্রুতি যতক্ষণ না বাস্তবে দেখা যাচ্ছে, সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করাই বিবেচকের কাজ হবে বলে মনে করেন সাউথ ব্লক। পাশাপাশি ওয়াশিংটন তালিবান নেতৃত্বের উপর চাপ দিচ্ছে অবিলম্বে 90 দিনের শান্তি চুক্তি করতে। তাহলে সুদূর প্রসারী শান্তি উদ্যোগ শুরু করার অবকাশ ও পরিসর পাওয়া যাবে বলে মনে করছে বাইডেন প্রশাসন। ভারত মনে করে এটা করানো সম্ভব হলেও সাময়িকভাবে পাকিস্তানের ইন্ধন কমবে। তবে বাইডেন সরকারের নতুন শান্তিনীতির সবটাই যে ভারতের জন্য স্বস্তিজনক এমনটা নয়। আফগানিস্তান শান্তি প্রক্রিয়ায় তুরস্ককে সামিল করার কথা ঘোষণা করেছে, যাতে করে আমেরিকার ঘোর আপত্তি রয়েছে। তুরস্ক এবং পাকিস্তানের অক্ষ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চগুলিতে কার্যত ঝাঁপিয়ে পড়েছে। কাশ্মীর থেকে 370 প্রত্যাহার করার পরে তুরস্ক এবং পাকিস্তান ধারাবাহিকভাবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারত বিরোধী বক্তৃতা দিয়ে গিয়েছে। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে পাকিস্তান স্বাগত জানালেও এই নিয়ে ক্ষোভ রয়েছে নয়াদিল্লির। আমেরিকার প্রতিরক্ষা সচিবের সঙ্গে আলোচনায় বিষয়টি নিয়ে সরব হবেন রাজনাথ, এমনটাই জানা গিয়েছে। এটি আমেরিকার নতুন প্রতিরক্ষা সচিবের প্রথম বিদেশ সফর। 19 থেকে 21 মার্চ ভারতে থাকবেন তিনি। রাজনাথ সিংহের সঙ্গে আফগানিস্তান ছাড়া আরও নানা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা হবে তার। সূত্রের খবর, ভারতে প্রতিরক্ষা শিল্প তালুক গড়ে তোলার কাজে সাহায্য চায় পেন্টাগন, সে বিষয়েও কথা হবে দুজনের। বিদেশেও ভিত্তি স্থাপন করল বিজেপি। তামিল ব্যবসায়ীর হাত ধরে শ্রীলঙ্কায় ফুটল পদ্ম ফুল। এবার বিদেশেও অস্তিত্ব জানান দিল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। শ্রীলঙ্কায় তৈরি হলো ভারতীয় জনতা কার্চি বা শ্রীলঙ্কা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ SL বিজেপি। গত শনিবার একদা তামিল বিদ্রোহী অধ্যুষিত জাফনায় এই দল গঠনের কথা ঘোষণা করেন কলম্বোর ভারতীয় বংশোদ্ভূত তামিল ব্যবসায়ী বেলুস্বামী মুথুস্বামী। গত ফেব্রুয়ারি মাসে নেপাল ও শ্রীলঙ্কায় বিজেপি ছড়িয়ে পড়বে বলে দাবি করেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তার সেই মন্তব্য নিয়ে দেখা দিয়েছিল তীব্র বিতর্ক। কূটনৈতিক মঞ্চে প্রতিবাদ জানিয়েছিল কাঠমান্ডু ও কলম্বো। পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয়েছিল সংঘ ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। বিপ্লব দেবের ওই মন্তব্যকে অনেকেই রসিকতা হিসেবে দেখেছিলেন। এহেন সময়ে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটিতে SL বিজেপি গঠন রীতিমতো চমক তৈরি করেছে। তবে ভারতের বিজেপির সঙ্গে এই দলের কোনো যোগ নেই। জাফনার প্রেস ক্লাবে SL বিজেপি গঠনের কথা ঘোষণা করে হোটেল ব্যবসায়ী মুথুস্বামী জানান, ভারতের শাসক দল বিজেপির সঙ্গে SL বিজেপির কোনো যোগ নেই। মুথুস্বামীর কথায়, ভারতের বিজেপির সঙ্গে আমাদের কোনো যোগ নেই, কিন্তু আমি মাননীয় নরেন্দ্র মোদীকে পছন্দ করি। উনি উন্নয়নের লক্ষ্যে বহু প্রকল্পে হাত দিয়েছেন এবং তার ফল হাতে নাতে পাচ্ছেন।
উল্লেখ্য, গত মাসে ত্রিপুরার রাজধানী আগরতলায় দলের একটি সাংগঠনিক কর্মসূচিতে বক্তব্য রাখেন বিপ্লব দেব। সেখানে তিনি বলেছিলেন যে শুধু নিজেদের দেশে নয়, পড়শি রাষ্ট্রগুলিতে ছড়িয়ে পড়ার পরিকল্পনা রয়েছে দলের। নেপাল ও শ্রীলঙ্কায় সরকার গঠন করার নকশা তৈরি করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য সাংগঠনিক ক্ষমতার প্রশংসা করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, স্টেট গেস্ট হাউসে 2018 সালে আমরা আলোচনা করছিলাম। সেই সময় বিজেপির উত্তর পূর্ব জোনের পর্যবেক্ষক অজয় জামওয়াল বলেছিলেন, অমিত শাহ বলেছেন দেশের সব রাজ্যে বিজেপি প্রতিষ্ঠা পেয়ে গিয়েছে। এবার নেপাল ও শ্রীলঙ্কায় দলের বিস্তার ঘটাতে হবে, সেখানে নির্বাচন জিতে সরকার গড়তে হবে। বলে রাখা ভালো, বিপ্লব দেব যে সময়ের কথা বলছেন তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ। অন্ধকারে আলোর দিশা, করোনার বর্ষপূর্তিতে আশাবাদী বাইডেন। অন্ধকারে আলোর দিশা খুঁজে নেয় এটাই আমেরিকা। মার্কিন মুলুকে করোনা মহামারীর বর্ষপূর্তি উপলক্ষে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে এমনটাই বার্তা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সময় মতে বৃহস্পতিবার বাইডেন বলেন, করোনা মহামারীর বিরুদ্ধে এখনও লড়াই শেষ হয়নি, এই কথা আমাদের মাথায় রাখতে হবে। এ পর্যন্ত আমেরিকায় 5,27,726 জন মানুষের করোনায় মৃত্যু হয়েছে। 2 বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম লড়াই ও 9/11 হামলার থেকেও এই মহামারী বেশি মার্কিন নাগরিকের প্রাণ কেড়েছে। আমি জানি এই লড়াই খুব কঠিন, কিন্তু আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সমস্ত প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকরা 1 মের মধ্যে করোনা টিকা পাবেন। এদিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তোপ তেগে তিনি বলেন, 1 বছর আগে আমাদের উপর হামলা চালিয়েছিল এই ভাইরাস। প্রশাসনের নীরবতা ও বাস্তব পরিস্থিতি মেনে না নেওয়ার জন্যই তা দ্রুত ছড়াতে থাকে। আমরা সবাই কিছু না কিছু হারিয়েছি। উল্লেখ্য, করোনার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। সে দেশে প্রাণ হারিয়েছেন 5 লক্ষেরও বেশি মানুষ। সভ্যতার শিখরে পৌঁছেও কেমন যেন মনে হয়েছিল আমেরিকা অসহায়। করোনা ভাইরাসের কাছে কার্যত হার স্বীকার করে নিয়েছে আঙ্কেল স্যাম বলেও মনে করেছিলেন অনেকে। কিন্তু আমেরিকা ঘুরে দাঁড়িয়েছে। টিকা হাতে চলে আসায় শুরু হয়েছে নতুন উদ্যমে লড়াই। সব মিলিয়ে এদিন দেশবাসীকে জীবন জয়ের পথ বাতলে দিতে না পারলেও সেই পথে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন বাইডেন। সেনা আক্রমণ অব্যাহত, মায়ানমারের সেনার গুলিতে নিহত আরও 9। গণতন্ত্রকামী জনতার রক্তে বৃহস্পতিবার ফের রাঙা হয়ে উঠল মায়ানমারের মাটি। এদিন মায়াং প্রদেশের একটি প্রতিবাদ মিছিলে সেনার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় হাসপাতাল সূত্রে খবর, 9 জন নিহত হয়েছেন, জখম বহু। সেনা অভ্যুত্থান ঘটিয়ে 1 ফেব্রুয়ারি মায়ানমারের দখল নিয়েছিল সামরিক বাহিনী। তারই প্রতিবাদে দফায় দফায় বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন গণতন্ত্রকামী আন্দোলনকারীরা। এখন কড়া হাতে সেই বিক্ষোভ দমন করতে চাইছে সেনা। বুধবার পর্যন্ত মায়ানমার জুড়ে 60 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল। ধৃতের সংখ্যা ছাড়িয়েছিল 2000। ফের 9 জন নিহত হওয়ায় মৃতের তালিকা দীর্ঘ হলো। এদিন মায়ানমারে মিছিলে থাকা এক যুবক বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলাম। পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস আর রবার বুলেট ছুড়ল, তারপর ছুটে এলো গুলি। চোখের সামনে মরে গেল আমার এক বন্ধু। গত বছর নভেম্বরে সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় এসেছিল অন্যতম রাজনৈতিক দল এনএলডি। কিন্তু সেই ভোটে জালিয়াতির অভিযোগ তুলে 1 ফেব্রুয়ারি ক্ষমতার দখল নেয় সেনা তথা জুন্টা সরকার। বৃহস্পতিবার জুন্টা সরকার এনএলডির নজরবন্দি নেত্রী আউং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছে। তাদের দাবি, সরকারে থাকাকালীন $6 লক্ষ এবং বিপুল সেনার বেআইনি লেনদেন করেছিলেন সুচি। তাছাড়া নির্বাচন প্রক্রিয়ায় জালিয়াতি নিয়ে সেনার অভিযোগ অগ্রাহ্য করতে নির্বাচন কমিশনকে চাপ দিয়েছিলেন প্রেসিডেন্ট। একই সঙ্গে এদিন জঙ্গি সংগঠনের তালিকা থেকে রাখাইনের বিক্ষুব্ধ আরাকান আর্মিকে বাদ দেওয়ার কথা জানিয়েছে জুন্টা সরকার। সুচির জামানায় এএকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছিল এনএলডি। অনেকের মতে বিক্ষুব্ধ রাখাইনদের পাশে পেতেই জুন্টা সরকারের এই ঘোষণা। তবে তাতে আন্তর্জাতিক স্তরে চর্চা থামছে না। গতকাল সেনার দমননীতির নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। অবিলম্বে এই পরিস্থিতির বদল চেয়ে এবং সূচি সহ অন্যান্য এনএলডি নেতাদের মুক্তির দাবি জানিয়েছে তারা। মায়ানমারের বন্ধু রাষ্ট্র চীনেরও সমর্থন রয়েছে তাতে। জুন্টা সরকারের শীর্ষ সামরিক নেতার 2 ছেলে এবং তাদের পরিচালিত 6টি সংস্থার উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। টিকা নিয়েও বাংলাদেশে মৃত্যু করোনায়, প্রশ্ন উঠছে কার্যকারিতা নিয়ে। গোটা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছে করোনা ভাইরাস। মহামারীর প্রকোপে কেঁপে উঠেছে বাংলাদেশও। এই রোগের কোনো দাওয়াই না মেলায় টিকার উপরই ভরসা রাখছেন গবেষকরা। ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের বেশ কিছু দেশে শুরু হয়েছে গণটিকাকরণ।
এহেন পরিস্থিতিতে টিকা নিয়েও করোনায় প্রাণ খোয়াতে হলো সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদ উস সামাদ। তিনি সিলেট ৩ আসনে শাসক দল আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সচিব জুলহাস আহমেদ। ৭ই মার্চ রাতে মাহমুদ সিলেট থেকে ঢাকায় আসেন। সে সময় তিনি অসুস্থতা বোধ করায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে ৮ই মার্চ সকালে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর বিকেলে করোনা পজিটিভ ফল আসে। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে তাকে পাঠানো হয়। উল্লেখ্য, মাসখানেক আগেই করোনা টিকা নেন তিনি। ফলে সাংসদের মৃত্যুতে টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে টিকা নেওয়ার পর সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজী হায়াত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি বাড়িতেই আছেন। গত ২রা মার্চ সপরিবারে করোনার টিকা নেন হায়াত। এই বিষয়ে তিনি বলেছেন, গত ২রা মার্চ করোনার টিকা নিয়েছি। এরপর গত ৬ই মার্চ শরীরে হালকা জ্বর অনুভব হয়। ৮ তারিখে করোনা পরীক্ষার পর জানতে পারি রিপোর্ট পজিটিভ। উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮,৫০২ জন। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,০৫১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৫৪,১৫৬ জন। দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত প্রাক্তন ব্রাজিল প্রেসিডেন্ট, পুনরায় কড়া ভাষায় আক্রমণ বোলসোনারোকে। দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হতে হয়েছিল ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে। যদিও ব্রাজিলের প্রবল জনপ্রিয় লুলার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। গত সোমবার তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে সেখানকার সুপ্রিম কোর্ট। আর এতেই ফের একবার দেশের প্রেসিডেন্ট পদে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে বামপন্থী লুলার। ফিরে আসার পথ পরিষ্কার হতেই ফের দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারোর উপর কড়া আক্রমণ হেনেছে লুলা। এর ফলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর দক্ষিণপন্থী জোয়ার বোলসোনারোর উপর নিজের আসন ধরে রাখার চ্যালেঞ্জ এসে পড়তে চলেছে বলেও মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতি এডসন ফাচিন জানান, ২০০৩ ও ২০১০ সালে প্রেসিডেন্ট থাকা ওয়ার্কার্স পার্টির নেতা লুলার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল তা থেকে তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আদালতের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারো। তিনি জানিয়েছেন, ওয়ার্কার্স পার্টির সঙ্গে গভীর যোগাযোগ রয়েছে বিচারপতি ফাচিনের। তাই এই রায় নিয়ে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু পুরো পদ্ধতিটি একটি নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে করতে হবে। উল্লেখ্য, অর্থ তছরূপ ও ঘুষ নেওয়ার দায়ে ২০১৮ সালে লুলাকে ১২ বছরের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ব্রাজিলের অভিজাতদের মধ্যে দুর্নীতি নিয়ে এক অভিযান অপারেশন কারওয়াশে তিনি অভিযুক্ত হন। এর ফলে সেই বছর রাষ্ট্রপতি নির্বাচনে লুলা দাঁড়াতে পারেননি। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সবসময় অস্বীকার করে এসেছেন লুলা। তিনি বরাবরই জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে পদ থেকে সরানোর জন্য এমনটা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, লুলাকে অভিযুক্ত করেছিলেন যে বিচারপতি সেই সের্গেই মোরো পরবর্তী সময়ে বোলসোনারো সরকারের আইনমন্ত্রী হিসাবে শপথ নেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।